মায়া দয়া যত্ন সবটুকু অন্যের জন্য না রেখে একটু নিজের জন্য রাখুন। কারণ দিন শেষে আপনি যদি নিজের ভিতরে শান্তি না পান, তাহলে সব কিছুর শেষে থাকবে শুধু আফসোস আর শূন্যতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানিতে গোসল করে করে আমার গাছগুলো একদমই মাশাআল্লাহ সতেজ আর ফ্রেশ লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে না দেখে তো আমার দিন শুরু হয় না। আমি কিন্তু বারান্দাতে এই যে পানির ভিতরে কলমি শাক চাষ করেছি। কলমি শাকগুলো খেয়ে ডাঁটাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন মাশাআল্লাহ কি সুন্দর করে প্রত্যেকটা ডাঁটার থেকে শিকড় গজিয়েছে, আর কিন্তু নতুন নতুন পাতা গজিয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই শাক আমি খাবো কিনা জানি না, তবে শখের বশে কলমি শাক চাষ করেছি পানিতে। খুব ভালো লাগছে এগুলোকে আমি দেখি, ওদেরকে আমি হাত বুলিয়ে আদর করি। হয়তো বা এভাবে করেই এদের সাথে আমার দিন কেটে যাবে, কিন্তু এই গাছ থেকে শাক তুলে হয়তো আমার কখনোই খাওয়া হবে না। এরপরে গাছদেরকে আদর যত্ন করে আমি চলে এসেছি কিচেনে। আর এই তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। আজকে হচ্ছে আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব, এজন্য একটু আর্লি ঘুম থেকে উঠেছি। আর আমি আজকে মাটির হাঁড়িতে ভাত রান্না করছি, বসা ভাত, আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এই যে আমি রান্না করছি দেখতেই পাচ্ছেন। অনেকেই কিন্তু ফোন করে জিজ্ঞেস করেন যে হাঁড়িগুলো থেকে রান্না করা যাবে কি না, ফেটে যাবে কি না। আসলে আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি, আপনারা কিন্তু দেখেন হাঁড়িগুলো কিন্তু ফাটে না। আর যদি ফেটে যায় তাহলে আমি বলবো যে হয়তো বা যার লাক খারাপ তার কাছে গিয়ে এমনটা হবে। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যতগুলো মাটির হাঁড়ি সেল করেছি কোনো কমপ্লেন আসে নাই এ পর্যন্ত। তো লাক খারাপ হলে আর তো কিছু করার নেই। আমরা কিন্তু অনেক টাকা দিয়ে ভালো ব্র্যান্ডের ইলেকট্রনিক জিনিস কিনি। দেখা যায় আমার পাশের ফ্ল্যাটের ভাবি একই কোম্পানির ইলেকট্রনিক জিনিস বছরের পর বছর ইউজ করতেছে, নষ্ট হচ্ছে না। অথচ আমি কিনে নিয়ে আসলাম সেই একই জিনিস, আমার কাছে 2 দিন যেতে না যেতেই সেটা নষ্ট হয়ে গেল। তাহলে এখন কার দোষ দিবেন, জিনিসের নাকি আমার? একই কোম্পানির জিনিস আর একজন হচ্ছে বছরের পর বছর ব্যবহার করছে, আর আমার কাছে 2 দিনও টিকলো না। সেজন্যই বলেছি লাক বলতেও কিন্তু একটা ব্যাপার আছে। অলরেডি কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছে, আর এই যে সুন্দর মাটির কড়াইটিতে আমি রান্না করে নিচ্ছি। আজকে আমি ডিম তেলানি রান্না করব। তো এই সুন্দর সুন্দর মাটির হাঁড়ি, কড়াই, পাতিলগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে, আপনারা যদি কেউ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারবেন। আর আমার প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দেওয়া আছে, চাইলে আপনারা পেজটা ঘুরে আসতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। পেজেও কিন্তু ইনবক্স করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি রান্না করছি। আর এই তো মাটির হাঁড়িতে আমি ঝরঝরে বসা ভাত রান্না করে ফেলেছি। ভাতগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। আর মাটির হাঁড়িতে রান্না করার সময় প্রথমে হচ্ছে চুলার জালটা একটু লো আঁচে রেখে তারপরে হাঁড়ি বা কড়াইটা আমরা চুলায় দিব। কড়াই বা হাঁড়ি যাই দেই না কেন, মাটির জিনিস কিন্তু অনেকক্ষণ হিট করা যাবে না। চুলায় দেওয়ার সাথে সাথেই সেখানে তেল দিয়ে আমরা মশলাপাতি দিয়ে দিব, মানে রান্না শুরু করে দিব। আর প্রথম অবস্থায় অবশ্যই লো আঁচে রান্না করব। ধীরে ধীরে হয়তো জালটা আমরা একটু একটু করে বাড়িয়ে নিব, এতে করে কিন্তু মাটির হাঁড়ি পাতিল ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আর আমার এই মাটির হাঁড়ি পাতিলগুলো রান্নার আগে কোনো প্রসেসিং করতে হয় না, এগুলো প্রসেসিং করাই আছে। তো আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, আমি ডিম তেলানি রান্না করেছি। আর এদিকে অফ ক্যামেরাতে আমি ডালও রান্না করে নিয়েছি। এখন হচ্ছে ডালটাকে আমি বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুনটা ভেজে এর মধ্যে হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করলে আমার সাহেব খুব বেশি পছন্দ করে, তবে আমার কাছে কিন্তু ডালটাকে ডাল রান্না করলে ধনিয়া পাতা দিয়ে করলেই বেশি ভালো লাগে। আর আজকে অল্প পরিমাণেই ডাল রান্না করছি। দেখা যায় ডাল রান্না করলে আমার সাহেব ছাড়া আর কেউই খায় না। আমি একবার খেলে দ্বিতীয়বার আর ডাল খাই না। আর আমার মেয়েও তেমন বেশি পছন্দ করে না, ইচ্ছে হলে খেলো, ইচ্ছে হলে খেলো না। তো ডালটাকে আবার দ্বিতীয়বার জাল করে খেতে আমার খুবই খারাপ লাগে। এই জন্য হচ্ছে আমি এমনভাবে রান্না করেছি যাতে একবারই শেষ হয়ে যায়।
আর মনে হচ্ছে যে আমি বাগার দেওয়ার সময় পেঁয়াজটাকে বেশি পুড়ে ফেলেছি, আসলে কিন্তু সেটা না, ক্যামেরায় কিন্তু এরকমের লাগছে। আর এই সুন্দর ছোট্ট হাঁড়িটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই হাঁড়িটাতে কতটুকু মাংস রান্না করা যাবে। বড় যে হাঁড়িটা আমার কাছে আছে তরকারি, সেটাতে তো 2.5 থেকে 3 কেজি মাংস রান্না করা যাবে। তো ছোট হাঁড়িটায় কতটুকু মাংস রান্না করা যাবে অনেকেই প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন ফোন করে। তো এই ছোট্ট হাঁড়িটায় আমার যতটুকু আইডিয়া 1 কেজির মতো মাংস রান্না করা যাবে, যেহেতু এটাই আমি কখনোই মাংস রান্না করি নাই, মানে গরুর মাংস রান্না করি নাই। আমি এই ছোট্ট হাঁড়িটায় মুরগির মাংস রান্না করেছিলাম, যতটুকু আইডিয়া করতে পেরেছি। এখানে 2টা মুরগি রান্না করা যাবে। আসলে এই হাঁড়িটা আমি অর্ডার করে বানিয়ে এনেছিলাম, এগুলো আর কি দুধের পাতিল বা ডালের পাতিল হিসেবে ব্যবহার করার জন্য। তো এটা যেহেতু একেবারেও ছোট না, আবার একেবারেও বড় না, চাইলে এটাতে কিন্তু মাংস টাংস রান্না করাই যেতে পারে। তো অনেকেই কিন্তু এই হাঁড়িটার জন্য ফোন করেছিলেন। আর আমি কিন্তু আপাতত ঢাকার ভিতরেই শুধু হোম ডেলিভারি দিচ্ছি, ঢাকার বাইরে কিন্তু কোনো ডেলিভারি দিচ্ছি না। আর এখন যেহেতু ঈদ সামনে, তো ঈদের আগে তো ডেলিভারি দেওয়া আসলে পসিবলই না, কারণ যেহেতু রাস্তাঘাটে অনেক যানজট। তো কেউ যদি অর্ডার করতে চান আপনারা অর্ডার করে রাখতে পারেন, ঈদের পরে আমি ইনশাল্লাহ সবাই প্রোডাক্ট আমি পৌঁছে দিব। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনের সব কিছু একদম বের করে নিয়েছি। আজকে হচ্ছে আমি কিচেনটাকে ডিপ ক্লিন করে গুছিয়ে নিব। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে যাব ঈদ করতে, বেশ কয়েকদিন থাকবো গ্রামের বাড়িতে, তো সেই কারণে এভাবে যদি রেখে যাই পরিষ্কার না করে, তাহলে দেখা যাবে যে তেলাপোকারা খুব আরাম আয়েশ করে আমার এই রান্নাঘরটাকে একদমই দখল করে নিবে। তো ওরা যাতে দখল করতে না পারে সেজন্য হচ্ছে আগে থেকেই ওদের ঘর বাড়ি আমি ভেঙে দিচ্ছি। যদিও আমি বেশি দিন গ্রামের বাড়িতে থাকবো না, 3 থেকে 4 দিন, তো তারপরেও একা বাসায় কিন্তু ওরাই রাজত্ব করবে। তো আমি হচ্ছে সব কিছু বের করে আমি আমার র্যাকের যে রেক্সিনগুলো সেগুলোকে আগে ধুয়ে দিচ্ছি, এগুলোকে পানি ঝরাতে হবে। তারপরে হচ্ছে আমার কিচেনের সমস্ত প্লাস্টিকের যে র্যাকগুলো আছে সেগুলো ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আমি যেহেতু বছরের 2টা ঈদই আমি শ্বশুর বাড়িতে করি, এই ঢাকা শহরে আমি কখনোই ঈদ করি নাই বললে ভুল হবে। 2টা কোরবানির ঈদ আমি ঢাকায় করেছি, তবে একা একা আমার মেয়েকে নিয়ে। তো সেটা হচ্ছে অসুস্থতার কারণে আমি একবার যেতে পারি নাই, আর একবার হচ্ছে আমার মেয়ে যখন আমার পেটে ছিল, তখন হচ্ছে 8 মাসের আমার মেয়ে আমার পেটে ছিল। তো সেই বছর হচ্ছে আমি কোরবানির ঈদে যাই নাই, ঢাকায় ছিলাম। আর একবার হচ্ছে অসুস্থতার কারণে যেতে পারি নাই, মেয়েকে নিয়ে ঢাকায় ছিলাম। আর এর আগের বছর তো আমার আব্বা অসুস্থ ছিল, সেই কারণে হচ্ছে আমি মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে কোরবানি ঈদটা করেছিলাম। তো আমার কিন্তু বাবার বাড়িতে ঈদ করা হয় না, আব্বা অসুস্থ থাকার কারণে একটা কোরবানির ঈদ করেছি আমার বিয়ের পরে। তো এই কারণে হচ্ছে ঢাকায় আমার বাসা বাড়ি তেমন কোনো ঈদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয় না। তাই কিন্তু ঈদ উপলক্ষে আমি আমার বাসা বাড়ি পরিষ্কার করার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই। আর কিচেনটা পরিষ্কার করছি একটাই কারণে, ওই যে বললাম যাতে তেলাপোকারা বাসা বাঁধতে না পারে। তো আমি কিন্তু কোমরে গামছা বেঁধে একদমই লেগেছি আজকে কিচেন পরিষ্কার করার জন্য। তো গামছা বেঁধে আমি বাথরুমে গিয়ে আমার কিচেনের সমস্ত র্যাকগুলো আমি ধুয়ে নিয়েছি, কারণ গামছাটা কোমরে বেঁধেছি এই কারণে যাতে আমি ভিজে না যাই, কারণ র্যাকগুলো আগে ধুয়ে দিয়েছি, কারণ পানি ঝরে যাবে। পানি ঝরতে ঝরতে এদিকে হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করে নিব। তো আমি যদি গামছাটা বেঁধে না নেই তাহলে তো আমি ভিজে যাব, আর সেই ভিজা শরীর নিয়ে আমাকে পুরোটা রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা তাহলে থাকবে কি 100% ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে হচ্ছে আমি কোমরে গামছা বেঁধে তারপরে হচ্ছে বাথরুমের র্যাকগুলো নিয়ে পরিষ্কার করেছি। আর লাল র্যাকটা পরিষ্কার করার পরে আমার ছোট্ট নীল র্যাকটা পরিষ্কার করতে গিয়ে আমার হাতটা কিন্তু কেটে গিয়েছে। তো আমার প্রথমেই উচিত ছিল গ্লোভস পরে তারপরে কাজে নামার, কিন্তু আমি গ্লোভস পরে নামি নাই। তো পরে হাত কেটে যাওয়ার পরে একটা 1 টাইম পেঁচিয়ে গ্লোভস পরে তারপর হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু সব কিছু আবার গুছিয়েও নিচ্ছি, নতুন করে কিন্তু কোনো কিছুই সাজাচ্ছি না, ঠিক আগে যেভাবে ছিল সেইভাবেই কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই মাটির ছোট্ট হাঁড়ি দুটো আমি এখানে রেখে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই হাঁড়ি দুটোতে কালার করে গাছ লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। এই হাঁড়িগুলোও কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, এগুলোর ভিতরে কিন্তু কালার করে গাছ লাগালে খুব ভালো লাগবে, আপনারা নিয়ে গাছ লাগাতে পারবেন চাইলে। এদিকে হচ্ছে আমার অয়েল জারে অয়েল শেষ হয়ে গিয়েছে, আর অয়েল রিফিল করতে গিয়ে আমি অয়েলের দিকে নজর না দিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, আর সেই কারণে অনেকগুলো অয়েল পড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে অয়েল জারটাকে আবার মুছে টুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর মাটির হাঁড়ি দুটো দেখলাম ওখানে ভালো লাগছে না, তাই হচ্ছে এই পাশে নিয়ে আসলাম।
আর আমার ছোট্ট নীল র্যাকটা আমার চুলার ডান পাশে রেখে দিয়েছি। এইবার ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে ছোট্ট একটা মতামত জানিয়ে যাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তো এই তো আমার কিন্তু কিচেনটা একদমই ক্লিন করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু পুরো কিচেনটা গুছিয়ে নিয়েছি। তো এক নজরে আমার কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু ঝকঝকে চকচকে করে ফেলেছি কিচেনটাকে, তেলাপোকাদের আর বাসা বাঁধার কোনো সুযোগ নেই। তো এই যে নীল র্যাকটা কিন্তু আমি এই পাশে রেখেছি আর আমার মশলার সমস্ত ছোট ছোট জারগুলো এই নীল র্যাকের ভিতরেই রেখেছি। তার পাশে হচ্ছে অয়েল জার দুটো রেখেছি। আর এই যে কাউন্টার টপের নিচটাও কিন্তু আজকে আমি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ আলুর যে র্যাকটা এটাও ধুয়ে দিয়েছিলাম, এটার ভিতরে পেঁয়াজ আলু রসুন রেখে দিয়েছি। আর চুলার নিচের কাউন্টার টপের যে জায়গাটা সেখানে হচ্ছে এই লাল র্যাকটা আমি অ্যাড করেছি। এটা আমার সেকেন্ড বেডরুমে ছিল, এর ভিতরে হচ্ছে আমার রান্না করার যে হাঁড়ি পাতিলগুলো সেগুলো রেখেছি। এটা যেহেতু বড় তাই আমি হচ্ছে দুই পার্ট করে রেখেছি। তো আমার কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কিচেনটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের মতামত জানতে চাচ্ছি। আর চুলার এই যে বাম পাশটা একবারই ফাঁকা রেখেছি, এখানে তো রাইস কুকারটা রাখবো, তো আপাতত ফাঁকাই আছে। আর কলমি শাকের যে টবটা সেটা হচ্ছে আমি সিঙ্কের পাশে রেখেছি। রান্নাঘরে কলমি শাক চাষ করছি, দেখতেই কিন্তু ভালো লাগছে। আর রান্নাঘরে একটু সবুজের ছোঁয়া না থাকলে কি হয়, সবুজের ছোঁয়া থাকলে মনটাও ফ্রেশ থাকে, মনটাও ভালো থাকে আর সব কাজেই মন বসে। তো এইদিকে হচ্ছে আমার মেয়ে অনেকক্ষণ যাবৎ বলছিল তার ক্ষুধা লেগে গেছে, তো আমি হচ্ছে কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন ওকে একটু পেয়ারা কেটে দিব, ও পেয়ারা খেতে খেতে আমি হচ্ছে আমার পুরো রুমটা মুছে নিব, এরপরে ওকে শাওয়ার করিয়ে আমি শাওয়ার করে নিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।